প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের সামরিক নেতৃত্বকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম আবারও শুরু করার নির্দেশ দিয়েছেন। তার দাবি, রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতেই তার এই সিদ্ধান্ত। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, অন্য দেশগুলোর পারমাণবিক পরীক্ষা কর্মসূচির কারণে আমি ডিপার্টমেন্ট অফ ওয়ারকে নির্দেশ দিয়েছি আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষাও সমানভাবে শুরু করতে। ট্রাম্প বলেন, আমেরিকার হাতে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে, এরপরই রাশিয়া, আর অনেক পিছনে তৃতীয় স্থানে চীন। সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে রাশিয়া, এর তীব্র সমালোচনা করার কয়েকদিন পর এই নির্দেশ দিলেন ট্রাম্প। ট্রাম্পের এই নির্দেশ আমেরিকার দীর্ঘদিনের নীতির এক ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সবশেষ 1992 সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। এরপর রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশ শীতল যুদ্ধের অবসানকালে পারমাণবিক অস্ত্র পরীক্ষা স্থগিতাদেশ জারি করেন। পোস্টটি দেয়া হয় এমন একটা সময় যখন ট্রাম্প চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করতে মেরিন ওয়ান হেলিকপ্টারে চড়ে গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরের পথে ছিলেন। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠককে অসাধারণ বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি এই বৈঠককে 10-এর মধ্যে 12 নম্বর দিয়েছেন। তবে বিশ্লেষকদের চোখে আমেরিকা ও চায়নার মধ্যকার চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে দুই নেতার এই সমঝোতা বা চুক্তি আসলে এক ধরনের নাজুক যুদ্ধবিরতি, যার মূল সমস্যাগুলো এখনো অমীমাংসিত। আলোচনা অনুযায়ী চায়না আমেরিকার সয়াবিন কেনা আবার শুরু করবে, বিরল খনিজ রপ্তানিতে 1 বছরের জন্য নিয়ন্ত্রণ স্থগিত থাকবে এবং আমেরিকা চায়নার উপর আরোপিত শুল্ক 10% কমাবে। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে আগাম ভোট চলছে। পঞ্চম দিনের ভোট শেষে রেকর্ড 372,000 ভোট দিয়েছেন, যেখানে 2021 নির্বাচনে আগাম ভোট পড়েছিল মোট 170,000-এর মতো। আমাদের হাতে থাকা 5টি জরিপের সবগুলোতে এগিয়ে আছেন জোরান মামদানি। কথা লড়াই চলছে ডেমোক্রেট প্রার্থী জোরান মামদানি এবং স্বতন্ত্র এন্ড্রু কুমোর মধ্যে। ভোটাররাও বিভক্ত, কে এগিয়ে আছেন সেটি স্পষ্ট না হলেও সবচেয়ে বেশি ভোট পড়া ব্রুকলিনে মামদানি এগিয়ে থাকতে পারেন। তবে বয়সভিত্তিক বিবেচনায় এবার 65 থেকে 69 বছরের প্রবীণরা বেশি আগাম ভোট দেয়ায় কুমো এগিয়ে থাকতে পারেন বলে অনেকে মনে করছেন। বাংলাদেশ প্রসঙ্গ, গণভোট প্রশ্নে এখন স্পষ্টতই বিভক্ত বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে দুই পক্ষের ব্যাপক তোড়জোড়। জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক, অবিবেচনাপ্রসূত মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না বিএনপি। জুলাই জাতীয় সনদের কয়েকটি দফা বিএনপির অগোচরে সংশোধন করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি, যার অন্যতম শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান বিলুপ্ত করার ব্যাপারে ঐক্যমত্য হলেও সনদে তা অন্তর্ভুক্ত করা হয়নি। অন্যদিকে জামাত শুক্রবারের মধ্যে গণভোটের তারিখ ঘোষণার আলটিমেটাম দিয়েছে সরকারকে। এই অবস্থায় বিপাকে আছে সরকার। রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধের মধ্যে সরকার কি করবে বুঝতে পারছে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি মনে করেন, 270 দিন আলাপ আলোচনার পর এমন অনৈক্যের সুর হতাশাব্যঞ্জক। এদিকে একই দিনে 3টি আন্তর্জাতিক গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের পর এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেয়া কিংবা না দেওয়ার প্রসঙ্গে তার মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে, যার মধ্যে আছেন রাজনৈতিক নেতারাও। তাদের মধ্যে বেশ কয়েকজন বলছেন, পরপর 3টি নির্বাচন শেখ হাসিনা যেভাবে জনসাধারণের ভোটাধিকার হরণ করেছেন, সেখানে তার মুখে এই ধরনের কথা শোভা পায় না। অন্যদিকে বুধবার নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকার উচ্চ পর্যায়ের এক বৈঠকে নির্বাচন ঘিরে সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচন বানচালে ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে, ছোটখাটো নয়, বড় শক্তির কাছ থেকে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। কতটা চ্যালেঞ্জিং হবে, কতটা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ, এইসব বিষয় নিয়ে কথা বলবো টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল এবং আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান এবং বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ বাগের প্রেসিডেন্ট জয়নাল আবেদিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনার বিষয়বস্তুগুলো নিয়ে দর্শকদের
কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। প্রফেসর কবির হাসান, আপনার কাছে জানতে চাই 1992 সালের পর কি এমন প্রয়োজন হলো আমেরিকা আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা বলছে, এবং এই কথা কতটা যৌক্তিক, কতটা দেশের আইনসম্মত, আন্তর্জাতিক আইনসম্মত, এবং এটির মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে কি বার্তা দিতে চান? আমার মনে হয় এটা মানে ক্লাসিক ডোনাল্ড ট্রাম্প স্টাইল। সে দেশে এখন গভর্নমেন্ট শাটডাউন, এটা আমি যতটা জানি এই অবস্থায় একজন প্রেসিডেন্ট দেশ ছেড়ে যায় না, সে ট্যাক্স করে টাকা খরচ করে যাচ্ছে আহ, এশিয়াতে। কি উদ্দেশ্য সেটাও ক্লিয়ার না। হয়তো আরেকটা মানে টিক বক্স, যে ওখানে ক্যাম্বোডিয়া থাইল্যান্ডের মধ্যে মানে যুদ্ধবিরতি বা যে একটা সংঘর্ষ এটা থেমিয়ে একটা তার তার পোর্টফোলিও ভারী করার জন্য নেক্সট নোবেল প্রাইজের জন্য আর কি। তো এই 1992-তে আপনি জানেন যখন কোল্ড ওয়ার বন্ধ হয়ে যায়, কারণ সেটা ছিল বিরাট ইস্যু, নিউক্লিয়ার উইপন্স নিয়ে রাশিয়া যখন ভেঙে পড়ে, তখন 1992 নন প্রলিফারেশন মানে এগ্রিমেন্টের আন্ডারে যে মানে অ্যান্টি ব্যালিস্টিক মানে নিউক্লিয়ার এই জাতীয় একটা চুক্তি ছিল, সেই চুক্তিতে দুই দেশই জয়েন করেছে। এবং তারপরে কিন্তু আমেরিকাতেও এইভাবে ওরা টেস্টিং আর করেনি, অক্ষর ছোটখাটো তো হয়েছে, রাশাও করেছে, কিন্তু এবার জানান দিয়ে যেখানে সে এক্সপেক্টেড টু মিট চাইনিজ প্রেসিডেন্ট জিপিয়াং এর সাথে, তখন এটা আমার কাছে একটা মানে মনে হচ্ছে আর একটা উদ্ভট চিন্তা ডোনাল্ড ট্রাম্পের। সে তার স্টাইলটা এই ধরনের। এখন সে চায়নাকে কি একটা বার্তা দিতে চাচ্ছে যে আমরা মানে নিউক্লিয়ার উইপন্স আমরা শক্তিশালী, ট্রেড ডিলে আমাদের সাথে মানে সাইন করো। আপনি জানেন যে এই যে কথাবার্তাগুলো হয়েছে কোনোটাই কিন্তু চুক্তি হয়নি, এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য, এটা চাইনিজ ভাষ্য না। কিন্তু কিন্তু একটা ব্যাপার বড় সত্যি, যে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস এর মানে মেজরিটি সাপ্লায়ার কিন্তু চায়না, এবং এইটার যদি সরবরাহ বন্ধ হয়ে যায় কিন্তু পুরো টেকনোলজিক্যাল ওয়ার্ক কিন্তু সাফার করবে। এবং সে ওখানে গিয়ে এই যে বললো 10 থেকে 12 দিয়েছি, তাকে মনে করছে যে জিপিং একটা বাচ্চা ছেলে, তাকে একটু প্যাট দিলেই মানে সে রাজি হয়ে যাবে, ওই টেরিফ কমা দিলাম এবং 12%। তাকে মহান দেশের এগুলো সব মহান নেতাও বলেছেন, তিনি বলেছেন হ্যাঁ, মহান দেশের মহান নেতা শি মহান জিনপিং। নেতা। এগুলো ট্রাম্পের স্টাইলের কথাবার্তা, এগুলো কোনো মূল্য নেই আসলে। এটার মানে এন্ড রেজাল্ট কি হবে? অলমোস্ট জিরো। আমি কিন্তু একটা কথা বলছি, চাইনিজ ভার্সন যদি দেখেন এই কমিউনিকে, ওরা কিন্তু বলে না কোনো ধরনের চুক্তি হয়নি, এটা কথাবার্তার মধ্যে হয়েছে। এটা আলটিমেটলি একটা মানে ফ্রেমওয়ার্কে না গেলে তো বলা যাবে না। হুম হুম। এটা ক্লাসিক ট্রাম্প স্টাইল। সে আসলে পাগল হয়ে গেছে। আমার আমার থিওরি কি জানেন? সাইকোলজিক্যাল থিওরি। এইবার সে নোবেল প্রাইজ না পেয়ে সে পাগল হয়ে গেছে। সে কোন না কোনো ভাবে নোবেল প্রাইজ পাওয়ার চেষ্টা করছে। সে সব জায়গায় যাবে। এই যে আমি কি আপনার সাথে না অন্য আরেকটা প্রোগ্রামে টিভিএনে বলেছিলাম যে গাজার যে সিজ ফায়ার, হোয়ার ইজ সিজ ফায়ার নাও? এটার পরে প্রত্যেকদিন ওরা মানুষ মারতেছে। আমেরিকা বলেছে তারা সুরক্ষা দিবে, সুরক্ষার কোনো কথা নাই। আসলে ওই যে প্ল্যান ওরা বানাইছে ফাইনালি, যেটা যে প্ল্যানটা, এটা আসলে ইসরায়েলি তৈরি করা প্ল্যান, ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়ে বলাইছে। ওর ডোনাল্ড ট্রাম্প একটু হম্বিতম্বি করছে, বাবা তোরা এটা করিস না, করলে আমার অসুবিধা হবে। এই এখন ধরেন একটা জিনিস, আপনার যখন জীবিত যারা আছে সেটা আপনি জানেন 20 জন, তাই না? আপনি এটা দিতে পারেন। যারা মরে গেছে, কবে মারা গেছে, তার তার দেহাবশ আছে কিনা, এই ধরনের জিনিসপত্র বের করার জন্য সামাসের কোনো ইয়া নেই, তাদের কোনো প্রযুক্তিগত ব্যবস্থা নেই। এখন এইটা খুঁজে বের করতে হবে। ওরা বলে যে এখন আমাদেরকে মৃতদেহ ফেরত দেন, মৃতদেহ কোথায় আছে সামাসের লোকজনই জানে। দে আর অন দি রান, তাই না? এই যে চুক্তিগুলো পয়েন্টগুলো করেছে, এই পয়েন্টগুলোতে ট্র্যাশ আউট করা দরকার ছিল। এগুলা ইসরায়েল জেনে শুনে করেছে, আমরা একটা সুতাদের আবার যাব আবার মারবো। আর আপনারা দেখেন এমন একটা ব্যাপার করেছে, গাজাকে ওরা আরো ছোট করে ফেলেছে। কিন্তু যদি কোনো ধরনের একটা পিস ট্রিটি হয়, তারা কিন্তু গাজার একটা সংকুচিত বর্ডারের মধ্যে দিয়ে হবে। তো ওভারঅল আমি বলবো যে এই জিনিসটা মানে ওভারঅল যে আপনি যেটা দিয়ে শুরু করলেন হুম যে হুম। নিউক্লিয়ার নন প্রলিফারেশন, এটা ট্রিটি, এটা ভায়োলেশন হচ্ছে, এটা ইন্টারন্যাশনাল ল ভায়োলেশন, এটা স্থিতি অবস্থা ছিল। এটা দিয়ে আমি যতটা বুঝি, আমি তো মানে রাজনীতি বিশেষজ্ঞ না, বা মানে আমার মানে ক্ষুদ্র বুদ্ধিতে যেটা মনে করি এটি ঠিক হয়নি আসলে। এটা একটা স্টান্টবাজি হতে পারে, স্টান্টবাজি আর কাজ করবে না। ডোনাল্ড ট্রাম্পকে জেনে গেছে এই মুহূর্তে তার, আমি বলবো মধ্যে কথায়, তার এশিয়াতে যাওয়া মোটেও ঠিক হয়নি, যেখানে দেশের মানুষ না খেয়ে মরে নাই, মানে 1 মাস ধরে ওরা বেতন পাচ্ছেন। ওকে, জয়নাল আবদিন, এই শেষ কথাটা দিয়ে শুরু করতে চাই। তিনি এশিয়া ট্যুর করেছেন,
প্রফেসর ডক্টর কবির হাসান মনে করছেন সেখানে যাওয়া ঠিক হয়নি, কিন্তু এই এশিয়ার ট্যুরে তো আমরা এমন কিছু জিনিস দেখছি যে তাকে আসলে এত রাজকীয় সংবর্ধনা দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় আন্তরিকতা শো করা হচ্ছে, তিনি যে বিশ্ব নেতা সেটি তিনি স্থাপন করছেন, এবং দক্ষিণ কোরিয়াতে তিনি শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন, চুক্তি না হলেও কিছু কিছু বিষয়ে মৌখিক সম্মতি আদায় করে নিয়েছেন, এবং একই সঙ্গে আগামী এপ্রিলে তিনি বেজিংও সফর করবেন সেটিও কথা দিয়েছেন। অর্থাৎ নানা অ্যাচিভমেন্ট তো আছে। সবকিছু মিলে এই চায়নার সঙ্গে একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, সেটি তো কিছুটা থামলো। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই কর্মসূচিতে সেটি কিছুটা দেশের অর্থনীতিতে কিছুটা স্থির অবস্থা আসবে কিনা? ধন্যবাদ। প্রফেসর কবির হোসেন সাহেব অত্যন্ত সুন্দরভাবে জিনিসটি উপস্থাপন করেছেন। তো আমি শুধু এইটুকু অ্যাড করতে চাই, ডোনাল্ড ট্রাম্পের যে স্টাইল, উনি সবসময় আলোচনায় থাকতে চান। এই যে কে উনি চায় না যে আসলে, মানে ক্যাফেতে চায় না গেলেন, কে? হুম। এটাও আলোচনার একটা অংশ। জি। সুতরাং হি ইজ এনজয়িং দ্যাট ভেরি মাচ। আর বিরোধী দলীয় যে নেতা গতকাল সিএনএন এর সাথে সাক্ষাৎকারে হাকিম জাফরি এই এই মুহূর্তে যাওয়ার বিষয়ে অত্যন্ত সমালোচনা করেছেন, এবং উনি বলেছেন যে গত এক মাসে ডোনাল্ড ট্রাম্প এই যে শাটডাউন চলছে, অলমোস্ট $11 বিলিয়ন অর্থনীতির ক্ষতি হচ্ছে, এবং 800,000 এমপ্লয়ি, গভর্নমেন্ট এমপ্লয়ি, যাদের বেতন অনিশ্চিত, অনেকের পেচেক পাচ্ছে না। এয়ার ট্রাফিক কন্ট্রোলার, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেখানে অনেক এয়ার ফ্লাইট বিঘ্নিত হচ্ছে, স্কেজুয়ালে বিঘ্ন ঘটছে। তো এই দেশকে এই অবস্থায় রেখে উনি এই মুহূর্তে বিদেশের সফর, এটা আসলে আলোচনা থাকার একটা বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ডেসপারেট, হি ইজ ভেরি ডেসপারেট যে নেক্সট টাইম যাতে উনি নোবেল প্রাইজটা পান। এবার যেহেতু মিস হয়ে গেছে, উনি উনার রেজুমেতে আরেকটা জিনিস অ্যাড করার, যে আমাদের প্রফেসর সাহেব অত্যন্ত সুন্দরভাবেই বলেছেন যে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের সাথে যে চুক্তিটা, ওইটা উনি সভাপতিত্ব করেছেন। তো এখন আপনার যে প্রশ্নটা ছিল, ইকোনমিক্যালি আমেরিকা কতটুকু গেইনার হলো, ইকোনমিক্যালি আমেরিকা এট দ্য এন্ড অফ দ্য ডে তেমন একটা গেইনার হয়নি। কারণ হচ্ছে কোনো ডিল কিন্তু হয়নি। উনি একের মধ্যে 10 না 12 দিয়েছেন, 20ও দিতে পারেন, এটা ওনার স্টাইল, কিন্তু আসল রেজাল্ট হলো শূন্য। তার কারণ যে বর্তমানে যে অর্থনৈতিক অবস্থা চলছে, চায়না ইজ এ ভেরি জানু খেলোয়াড় যাকে বলা হয়। সুতরাং ওনাদেরকে এইভাবে পাম্পট্টি দিয়ে কোনো কিছু আদায় করা যাবে এটা সম্ভব না। কারণ আমরা দেখেছি গত জানুয়ারি মাস থেকে যখনই ডোনাল্ড ট্রাম্প ট্যারিফটা 10% বাড়িয়েছে, চায়নাও 10% বাড়িয়েছে, অর্থাৎ একটা টাগ অফ ওয়ারের মতো অবস্থা চলছে। কিন্তু তারা আসলে একটা পলিসি হয়ে গেছে যে আঘাত নয় প্রত্যাঘাত করা হবে, আঘাত করবে না তারা, নতুন করে তারা নিজেরা উদ্যোগ নেবে না, কিন্তু অ্যাকশনের প্রত্যেকটা রিঅ্যাকশন জানাবে। অর্থাৎ এই যে ট্রুজটা হলো, দেয়ার ওয়াজ নো ডিল, নো কন্ট্রাক্ট সাইন্ড। সো আমি এই ব্যাপারে যেটি বলবো যে এট দ্য এন্ড অফ দ্য ডে তে একটা মানসিক শান্তি উনি হয়তো নিয়ে আসবেন না। যে কন্ট্রাক্ট সাইনের জন্য যে অবকাঠামো কিংবা যে সফর সঙ্গীদের দরকার তারা হয়তো ছিলেন না, কিন্তু পরবর্তীতে এপ্রিলে যখন যাবেন তখন হয়তো একটা কন্ট্রাক্ট সাইন হবেন। একটা বিষয় হয়েছে 10% ট্যারিফ কমানোর কথা বলছেন, রেয়ার আর্থের বিষয়ের যেটি হয়েছে 1 বছর চায়না রপ্তানি স্থগিত রাখতে, নিষেধাজ্ঞাটা স্থগিত রাখতে সম্মত হয়েছে, এটা একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট হতে পারে। আমরা খুব দ্রুত এগ্রিকালচারাল যে ইমপ্রুভমেন্টটা একটু হইতে পারে, যেটা অর্থনীতির জন্য খুবই সামান্য, বাট ইটস এ গুড সাইন। অর্থনীতিবিদ আছেন আমাদের সাথে, অর্থাৎ ডক্টর কবির হাসান আছেন, আপনি আপনার কাছে একটু শুনি। না, জয়নুল আবেদিন ভাই যেগুলো বলেছেন ঠিকই আছে, কিন্তু একটা এই সফরের কারণে তাদের সাথে হাত মেলানোর একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে। এখন সবাই বলবে যে আমরা স্থিতাবস্থায় এসেছি, যুদ্ধাবস্থায় নেই, তাই না? টিট ফর ট্যাট, তুমি 10% বাড়াবে, আমি 10% বাড়াবো। এই যে অর্থনীতি অস্থিরতা, আনসার্টেনিটি ডাজ মোর ড্যামেজ দ্যান অ্যাকচুয়াল থিংস। তো এটা থেকে লোকজন এখন একটা লং টার্ম প্ল্যানিং করতে পারবে যে না, অবস্থা আর খারাপ দিকে যাবে না। এবং আপনি যদি দেখেন এই যে ট্যারিফের কারণে যারা ইন্ডিয়া বলেন, ইন্ডিয়ার উপর তো আরো বেশি ট্যারিফ আরোপ করেছে চায়নার উপর, তারা কিন্তু খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি, তারা অল্টারনেটিভ মার্কেট খুঁজে নিয়েছে। আলটিমেটলি কিন্তু আমেরিকারই ক্ষতি হবে যদি আমেরিকা এইভাবে যুদ্ধ করতে যায়। আমেরিকার কনজিউমাররা ডেফিনেটলি ক্ষতিগ্রস্ত হবে। আপনাদের ইনফ্লেশন বাড়ছে,
আর তো ভাই বললেন যে ১ মাস ধরে বেতন নাই। এই নেক্সট মান্থ থেকে হয়তো ফুড স্ট্যাম্পও কমে যাবে। এই ব্যাপারগুলো যখন বন্ধ হয়ে যাবে, লোকজন যখন পিঞ্চ অনুভব করবে, এটা আল্টিমেটলি ডোনাল্ড ট্রাম্পের কাছে আসবে। আপনি জানেন যে রিপাবলিকান হুম, পার্টি প্ল্যাটফর্ম হলো ইকোনমি। এখন ইকোনমি যদি সাফার করে তাহলে তো সারা আমেরিকাই সাফার করবে। তাই আমি মনে করি একটা সাইকোলজিক্যাল পজিটিভ ভ্যালু আছে তাদের হাত মেলানো। বাট এভরিথিং আনসার্টেন একটু নিচে নেমেছে। এটা ইকোনমির উপর একটা পজিটিভ ইমপ্যাক্ট পড়বে। কিন্তু দৃশ্যমান ইমপ্যাক্ট পড়তে হলে তাদের একটা ট্রিটি করা দরকার। এই মারামারি, এই টিট ফর ট্যাট মানে মানে ম্যাচিউর আচরণ করা একটা উচিত। ম্যাচিউর আচরণ করতে হবে। আপনি দেখেন এই জিপ ব্যাংক কিন্তু বলেছে যে উই ডোন্ট অলওয়েজ লুক আই টু আই বাট উই ক্যান বি পার্টনার্স এন্ড ফ্রেন্ডস। আর এখানে ওসব বল আমি ১০ থেকে ১২ দিচ্ছি। এই ইউ আর দি গ্রেট লিডার। এগুলো তো তোষামোদী। তোষামোদী করে কি ইন্টারন্যাশনাল ইয়ারকে ডিপ্লোমেসি হয় নাকি? এটা ক্লাসিক ট্রাম্প ভাই যেটা বললেন সে অনেক সময় অ্যাটেনশনে থাকতে চায়। ওই অ্যাটেনশনের ব্যাপার। আর একটা হুম, ব্যাপারও সুন্দর করে বলেছেন, এখানে তো 7 মিলিয়ন পিপল নো কিং। আর ওখানে আপনি এশিয়াতে যান, ওতে এশিয়ান কালচারই এই ধরনের। ওইটা কিং। কিং না। আপনি যদি একটু ইয়া হন, আমরা এইভাবে আমরা শ্রদ্ধা করি আপনাকে। আর ট্রাম্প তো এগুলো লাইক করে। তার ইগোকে আরেকটু বাড়ায় দিচ্ছে। তাই 10% কমায় দিলাম, এই করে দিলাম। মানে দেশটা যেন হচ্ছে একটা কিং এর মতো আরকি। ওখানে আমেরিকা পারছে না, সেখানে যে ওকে, কিং এর বাট একটা ইয়া করছে একটা এইজন্য। পজিটিভ কথা বলেছেন আপনি, ইতিবাচক, সেটি হলো যে এর আগে চায়না আমরা দেখেছি রাশিয়া, ভারত, নর্থ কোরিয়াকে নিয়ে যে একটা সামরিক শোডাউনের মতো করে তাদের যে স্বাধীনতা দিবসে দেখিয়েছিল, অর্থাৎ একটা যুদ্ধ যুদ্ধ অবস্থায়, সেখানে হাত মেলানো তো অনেক বেশি ইতিবাচক একটা বিষয়। আমরা জনাবদিন আপনার কাছে আরেকটু ফিরতে চাই, সেটি হলো নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন। যেহেতু আপনি নিউ ইয়র্ক সিটিতে আছেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ষষ্ঠ দিনের মতো আগাম ভোট শেষ হয়েছে। এখন পর্যন্ত যে জরিপগুলো আছে, আমরা জরিপগুলো হয়তো একটু দেখব, কিন্তু এই সবগুলো জরিপেই জোরান মামদানি এগিয়ে আছেন, কিন্তু কোথাও যেন একটু কানাঘুষা, কোথাও যেন একটু অস্বস্তি কাজ করছে। ধনিক শ্রেণীরা খুব অ্যাক্টিভ হয়েছেন। ইভেন মাইক জনসন বলছেন যে জোরান মামদানি, অর্থাৎ শাটডাউনের যে আলোচনা আপনি করছিলেন সেটা সেখানেও তিনি জোরান মামদানিকে টেনে আনছেন। অর্থাৎ ইয়েস। বিষয়গুলো এমন একটা অবস্থায় দাঁড়াচ্ছে, শেষ পর্যন্ত এখন পর্যন্ত যে ফ্লোটা আছে জোরান মামদানির পক্ষে, সেটিকে ঘরে তোলার একটি বিষয় থাকে। ঘরে তুলতে পারবেন তো, নাকি কোনো আশঙ্কা আছে? আচ্ছা, ধন্যবাদ। আসলে এই মুহূর্তের অত্যন্ত হার্ট ইস্যু যে নিউ ইয়র্ক সিটির নির্বাচন। আহ, আমরা তো আশা করছি এখনো যে নিউ ইয়র্ক সিটির ১১১তম যিনি মেয়র হবেন তিনি একজন ইমিগ্রেন্ট মেয়র হবেন, এটাই আমাদের আশা করছি। কিন্তু বিভিন্ন জরিপ যা বলছে, জরিপের প্রেক্ষাপট যদি আমরা বিচার করি তাহলে দেখা যাবে যে প্রাইমারিতে 18 থেকে 35 বছর বয়সী যে ভোটাররা 64% জোলার মামদানিকে সমর্থন দিয়েছিল, তাদের তাদের পার্টিসিপেশন ছিল অত্যন্ত হাই। এবার এই 4 দিন, আজকে সহ 5 দিন হলো, যেখানে 3,72,000 ভোটার অলরেডি ভোটাধিকার গতকাল পর্যন্ত প্রয়োগ করেছেন। আজকের রেজাল্টটা যেহেতু এখনো পাওয়া যায়নি, এবং আজকে বৃষ্টির দিন ছিল, আমরা তেমন একটা আহ, খুব একটা বেশি পাবো বলে আশা করছি না। তো সেই দিক চিন্তা করলে যে এখানে একটা বিরাট চ্যালেঞ্জ রয়ে গেছে, এটা হচ্ছে একটি দিক। কারণ যেখানে 64% ইয়াং জেনারেশন ভোট দিয়েছিল গত প্রাইমারিতে, এবার সেই সেই পার্টিসিপেশন 20% কম। এটা হচ্ছে একটা একটা দিক। দ্বিতীয় দিক যেটা হচ্ছে যে এবার শ্বেতাঙ্গরা, আমি গতকাল ভোট দিতে গিয়েছিলাম, আমি যেটা গত পরশুদিন হুম, নিজে চোখে দেখেছি যে এইভাবে উচ্ছ্বসিত ভাবে ভোট দিতে আসার সিনারিও অতীতে দেখিনি। এবং আমি আরেকটা কাজ করেছি, সেটা হলো যারা জোরান মামদানির পক্ষে ফ্লায়ার দিচ্ছে তাদের সাথে, ওই বাংলাদেশি বন্ধুদের সাথে কথা বললাম যে আপনারা যখন ফ্লায়ারটা দিচ্ছেন রিয়েকশনটা কি। সেখানে উনারা যে কথাটা বললেন, যেটাতে আমার আগের কথাটা সত্যতা পাবেন, বলছেন যে ভাই আমরা যখন ফ্লায়ার দেই তখন তারা আমাদেরকে একটু টিজ করে বললে যে তোমরা ফ্রি খাওয়ার জন্য অপেক্ষা করতেছো। তো এই যে একটা মিশ্র জিনিস আছে, তো আমি এইটুক বলবো যে আমাদেরকে ভোট দিতে যেতে হবে। হুম, হুম। বাংলাদেশি, আমেরিকান যারা আমরা ভোটাধিকার প্রয়োগের উপযুক্ত হয়েছে, আমাদের ভোট যারা আছে, প্রথমে আমি বিনীতভাবে অনুরোধ করব, ইয়াং, মিডিয়াম এজ, ওল্ড এজ, ব্রাদার সিস্টার্স,
আঙ্কেল আন্টি সবাই যাতে আমরা ভোট দিতে যাই, ভোট আমরা দিতে যদি যাবেন ঘরে সবাই। বসে ওই আমি আমি মূলত আপনার কাছে যে প্রশ্নটি করছি এবং আপনার সাথে একটু তথ্য সংযুক্ত করি, আপনি বলছিলেন যে আজকে ষষ্ঠ দিনের মতো ভোট শেষ হয়েছে, সংখ্যাটাও আমি বের করে ফেলেছি আপনার সাথে কথা বলতে বলতে, ৩৯,৪৭৭ জন ভোট দিয়েছেন। অর্থাৎ গতকাল মানে পঞ্চম দিনে যে যা ছিল ৩৭২,০০০, সেখানে মাত্র ৩৯,৮০০, আজকে সর্বনিম্ন ভোট পড়েছে। কিন্তু এই সর্বনিম্ন ভোট পড়ার পরও সেটি ২০২১ সালের নির্বাচনের বহুগুণ বেশি নির্বাচন এই আগাম ভোট পড়ছে। আশঙ্কার জায়গাটি যেটি আপনি শুরু করেছিলেন সেটি হলো, এবার তথ্যগুলো বলছে আগাম ভোট বেশি দিচ্ছেন 65 থেকে 69 বছর বয়সী ভোটাররা, যারা জি মূলত ধরে নেওয়া হয় যে ইয়াংরা জোরান মামদানি, কিন্তু প্রবীণদের অনেকের পছন্দ আছে অ্যান্ড্রু কুমো। এবং অনেক জায়গায় আমরা 55 থেকে 69। হ্যাঁ, মানে 65 থেকে 69 কেউ কেউ বলছে। এখন মূল বিষয়টা হলো যে আমরা লম্বা লাইন ধরে কোথাও কোথাও কোনো বিশেষ গোষ্ঠীকেও ভোট দিতে দেখছি। আমি বলতে যাচ্ছি যে জরিপ বলছে জোরান মামদানি এগিয়ে, প্রাইমারিতে জোরান মামদানি এগিয়ে। আপনি তো ভোট দিতে গিয়েছেন, আপনার কাছে কোনোভাবে কি মনে হচ্ছে জোরান মামদানি যতটা এগিয়ে মনে হচ্ছে ততটা এগিয়ে থাকবেন না? আমি আমার মনে হচ্ছে যে যতটা এগিয়ে রাখার কথা মনে হচ্ছে, এখানেও কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে। ওকে, অর্থাৎ অনেকগুলো জরিপ আসতেছে, কোথাও বলছে 10%, কোথাও ইভেন বলছে 25%, যেটা আসলে এত ডিফারেন্স হওয়ার কথা না। ফলে এখানে আমাদের কোনো আই ওয়াশ চলছে কিনা আমি সন্দেহ ওকে। করতেছি। নেক্সট যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই সেটা হলো, আমরা যখন জোরান মামদানি প্রাইমারিতে জিতলো তখন দেখলাম পুরো বাংলাদেশি কমিউনিটি তার সাথে আছে, আগে থেকে আছে, এবং পরবর্তীতেও দেখলাম বাংলাদেশি কমিউনিটি তার সাথে আছে, মুসলিম কমিউনিটি তার সাথে আছে। অক্টোবর মাসে এসে দৃশ্যপট পরিবর্তন হতে শুরু হলো। জ্যাকসন হাইটস, জ্যামাইকা থেকে শুরু করে কিছু কিছু জায়গায় আমরা দেখলাম বাংলাদেশি কিছু মানুষ, সাউথ এশিয়ান কিছু মানুষ অ্যান্ড্রু কুমোর নির্বাচনী প্রচারণা করছে। অ্যান্ড্রু কুমোর জ্যাকসন হাইটে আসছেন, মসজিদে যাচ্ছেন, জ্যামাইকাতে যাচ্ছেন। এই পরিবর্তনের পিছনে কোনো কারণ আছে বলে কি আপনার কাছে মনে হয়? এটা আসলে বাংলাদেশিদের যেই অংশটা অ্যান্ড্রু কুমোর সাথে কাজ করছেন, এটা তাদের গণতান্ত্রিক অধিকার, আমি তাদেরকে নিঃসন্দেহে। কটাক্ষ করব না, কিন্তু যে সংখ্যাটা সেটা একেবারে অনুল্লেখযোগ্য, সেটাকে আমরা আহ, তেমন একটা প্রাধান্য দেওয়ার বিষয় না। আমি সেটা মনে করব। বাংলাদেশিদের মধ্যে, সাউথ এশিয়ানদের মধ্যে যে অংশটা তারা দেখাচ্ছে, আমরা দেখেছি যে আমাদের কাছে যে ফুটেজ আছে, যে আলবেনি থেকে এবং বাফেলো থেকে লোক এনে তাদেরকে জনসমাগম মানে মিটিং এ র্যালিতে নিয়ে যাওয়া হয়েছে, ওকে, আমাদের কাছে ফুটেজ আছে। ফলে ওকে, নতুন তথ্য আমাদের আমাদের জন্য। বাংলাদেশিদের যেই কুমুকের যে সমর্থনের অংশটা সেটা অত্যন্ত নগণ্য। এবং এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই, জি, যে তাদের কেউ কেউ আহ জোরান মামদানির সম্পর্কে মুসলমানিত্ব এবং অর্থনীতির দিক থেকে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা, যেগুলা রং একটা নেগেটিভ মেসেজ দেওয়ার চেষ্টা করছে, যেটা অত্যন্ত নিন্দনীয়। হুম হুম, ওকে। আমরা প্রফেসর ডক্টর কবির হাসান, আপনাকে আসলে একটু ধারণা দিচ্ছিলাম যে নিউ ইয়র্কের থেকে অবজারভেশনটা জয়নাল আবদিনের, সেই কারণে আমরা ওনার কাছ থেকে বেশ কিছু প্রশ্ন করে শুনে নেওয়ার চেষ্টা করলাম। আপনার কাছে, আপনি দূর থেকে দেখছেন, অর্থাৎ নিউ ইয়র্কের সিটির বাইরে থেকে দেখছেন এই নির্বাচনটাকে, নিঃসন্দেহে খোঁজ খবর রাখছেন। বাংলাদেশ হিসেবে তো নিঃসন্দেহে আপনারও আগ্রহের জায়গা আছে এই জোরান মামদানির নির্বাচনটি। বিলিয়ন বিলিয়ন ডলার এই নির্বাচনে কোনো কোনো প্রার্থীর পক্ষে খরচ করা হচ্ছে। অর্থনীতি, টাকার একটা বড় খেলা থাকে সবসময় নির্বাচনে। আপনার কাছে, আপনি ফাইন্যান্সের টিচার, আপনার কাছে শুনি, মানে এই টাকার অঙ্ক কি আসলে ফলাফল পাল্টাতে পারবে, কিংবা দূর থেকে আপনি নিউ ইয়র্ক সিটি নির্বাচনটাকে কেমন দেখছেন? প্রথমত আমি দোয়া করি যেন জোহরান মামদানি এই ইলেকশনে জিতে যায় প্রথম ধাপেই 51% পেয়ে। দ্বিতীয় কারণ, আমার মেয়ে জোহরান মামদানির ক্যাম্পেইন করছে, সে নিউ ইয়র্ক সিটিতে থাকে, সে স্টার্ট আপ কোম্পানি আছে ওর। আজকে আমাকে একটা মেসেজ পাঠালো, আপনাদের নিউ ইয়র্কে একটা নিউ ইয়র্ক 529 প্ল্যান বলে একটা প্ল্যান আছে, যে বাচ্চাদের শিক্ষার জন্য কোনো অ্যাকাউন্টে রাখার জন্য। তো ওরা ইন্টারেস্টেড, আমাকে জানতে চাইলো, যেহেতু আমি ইসলামিক ফাইন্যান্স সাথে কাজ করি, যে 529K ইনভেস্টমেন্টটা কোনো ইন্টারেস্ট ফ্রি অ্যাকাউন্টে রাখা যায় কিনা। তো ওই মেসেজ আমি জিজ্ঞেস করিনি, একটা আগাম বার্তা আমাকে দিল, হয়তো জোহরান মামদানি এবার জিতেই যাবে ফার্স্ট ইয়াতে, এবং আমি সেটা চাই। ওকে, সেকেন্ড ব্যাপার, যে টাকা এবং গ্রাসরুট লেভেল যে ক্যাম্পেইন চলছে, জোহরান মামদানি আমাদেরকে পলিটিক্যাল ক্যাম্পেইনিং ক্যানভাসিং কি নতুন করে শিখেছে। 92,000 যে নাম্বার আমি শুনছি, তার জন্য দিন রাত কাজ করছে, কোন ব্যাংক নিয়ে কাজ করছে আরো। এইটা জনগণের শক্তির সাথে টাকার শক্তি আলটিমেটলি পেরে ওঠে না।
যদিও অন্যান্য ইলেকশনে বিলিয়নাররা মানে অ্যান্ড্রু কুমের পেছনে দাঁড়িয়েছে, তারপরে আপনাদের আগের মেয়রও তার পিছনে দাঁড়িয়েছে, ডোনাল্ড ট্রাম্প তার পিছনে দাঁড়িয়েছে, তারপরেও এত কিছুর পরে মানুষের জোয়ার একটা মুভমেন্ট আসে, সেই মুভমেন্টে এবার জোহরান মামদানি জিতে যাবে। আমি জিতে যাক সেটা আমি চাই, দূর থেকে সেটাই আমার বাসনা। জি। আমি আহ, একটা জিনিস অ্যাড করতে চাই, হ্যাঁ, সেটি হচ্ছে ভোটিং ভোট দিতে গেলে দেখা যাবে রাইট, যে দুইটা লাইনে জোরান মামদানির লাইন রাইট, রাইট। নাম হ্যাঁ, আছে। হুম, একটি হচ্ছে ডেমোক্রেটিক লাইন, আরেকটা হচ্ছে ওয়ার্কিং ফ্যামিলি লাইন। তো আমি আমাদের ভোটারদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যখন ভোট দিবেন একটা লাইনে ভোট দিবেন, দুই লাইনে ভোট দিয়ে কনফিউজ করার দরকার নেই। প্রথম লাইনেই ভোট দিতে পারেন, অথবা ওয়ার্কিং ফ্যামিলির যে লাইনটা আছে সেখানে জোরান মামদানিকে ভোট দিতে পারেন। দ্বিতীয় যে বিষয়টি প্রফেসর সাহেব বলেছেন যে এখানে $40 মিলিয়ন ভার্সেস $2 মিলিয়ন, অর্থাৎ বিলিয়নিয়াররা এই পর্যন্ত 40 বিলিয়ন প্লাস তারা খরচ করেছে এবং কুমো প্যাককে হেল্প করেছে। পরে জোয়াল মামদানির সেক্ষেত্রে যে প্যাকটা আছে সেখানে উঠছে $2 মিলিয়ন। ফলে আমরা আশা করছি যে পাওয়ার, পিপলস পাওয়ার ওভার বিলিয়নিয়ার, ইনশাল্লাহ দ্যাট উইল প্রুভ নিউ ইয়র্ক সিটি, এবং আমরা সেই ইতিহাসের সাক্ষী হতে চাই। এই জন্য আমি যখন পরশুদিন ভোট দিতে যাই, আমি আমার ওয়াইফকে বললাম যে এই ইলেকশনে ভোট দিতে এসেছি, একটু ছবিটা তুলে রাখো, বিকজ উই আর দ্য পার্ট অফ দি হিস্ট্রি, ইনশাল্লাহ। নিঃসন্দেহে। অর্থাৎ যেটি বাগের প্রেসিডেন্ট জয়নাল আবদিন বলছিলেন নিউ ইয়র্কের ভোটারদের জন্য, সেটি আমরা এর আগে আমাদের টক শো গুলোতেও বলার চেষ্টা করছি, আজকে হয়তো বলতাম, তিনি বলেছেন। আরেকবার একটু মনে করে দিই, ব্যালট পেপার যেটি আপনার হাতে দেওয়া হচ্ছে আগাম ভোট কিংবা 4 তারিখে ভোটের দিন, সেখানে জোরান মামদানির নাম আপনি দুইবার দেখবেন। একটি লাইনে আছে ডেমোক্রেটিক পার্টি, একটি আছে ওয়ার্কিং ফ্যামিলি পার্টির নমিনেশন। কিন্তু অনেকে অতি আবেগে দুটো জায়গায় জোরান মামদানিকে ভোট দিয়ে দিচ্ছেন। দয়া করে সেটি করবেন না। যেটি জনাব আবদিন বলছেন, একটি লাইনে অর্থাৎ ডেমোক্রেটিক পার্টি লাইনে ট্রাই করবেন, সেখানে তাকে ভোটটি দিয়ে আসার জন্য। দুটো জায়গায় দিলে ভোটটা নষ্ট হয়ে যাবে, তাহলে আপনার এই ভোটটা কোনো কাজে আসবে না। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করা হলো। প্রফেসর ডক্টর কবির হাসান, আবারও আপনার কাছে ফিরি। সেটি হলো বাংলাদেশ প্রসঙ্গে ফিরি। বাংলাদেশে গণভোট প্রসঙ্গে, গণভোট তো আমরা দেখেছি এর আগে 2-3 বার হয়েছে। গণভোটের এবার কথাটি আসছে, কারণ জুলাই সনদটিকে সংবিধানে সংযুক্ত করতে হবে। কোন কোন রাজনৈতিক দল না ভোটের ক্যাম্পেইন এখনই শুরু করে দিয়েছে। হয়তো তাদের জন্মই হয়েছে হয়তো হ্যাঁ ভোট দিয়ে, কিন্তু তারা হয়তো না ভোটের কথা বলছেন। শেষ পর্যন্ত এই হ্যাঁ না ভোট আপনি স্বাক্ষর করেছেন, কিন্তু এখন ভোটের সময় আপনি বলবেন যে আপনি না ভোট দেবেন, কিংবা আপনার সাথে যদি জড়িত হয়ে পড়ে আরো বড় একটি অংশ, তাহলে আসলে ফলাফলটা কি দাঁড়াবে? যে জুলাই সনদ এতদিন 270 দিন আলোচনা করে জুলাই সনদ কার্যকর করা হতে যাচ্ছে, সেটিকে যদি এখন সংবিধানে সংযুক্তই করা না যায়, তাহলে এই কাগজে আলোচনা দিয়ে আসলে লাভটা কি হবে বাংলাদেশের? আচ্ছা দেখুন, আমি একটু পিছনে যেতে চাই। যখন 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান হলো, 5 থেকে 8-এর মধ্যে বাংলাদেশে কোনো সংবিধান ছিল না, বাংলাদেশ চালিয়েছে সেনাপ্রধান। তারপর 8 থেকে এখন পর্যন্ত এখনো কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিন্তু সরকার না। এই সরকার ইউনূসের সরকার, সে তার নিজেই সংবিধান, সে নিজের ইচ্ছা মতো দেশ চালাচ্ছে। ভালো করছে খারাপ করছে, মোহাম্মদ ইউনূসকে ছাড়া আমাদের এক গতি নাই। তারপরে এতগুলো দলকে, এতগুলো বিভিন্ন মতের পথে তারা অনেকদিন কাজকর্ম করে একটা সনদ তৈরি করেছে, সাইন করেছে। এখন যে নেক্সট ইলেকশন হবে, আমি কয়েকজন লয়ারের সাথে আলাপ করেছি, বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ। এখন কিসের উপরে ইলেকশনটা হবে, তাই না? এখন যেই মানে এক্সিস্টিং মানে কনস্টিটিউশনাল আন্ডারে তো আর সরকার নেই। এখন জুলাই সনদকে বাধ্যবাধকতা আইনি সুরক্ষা দিয়ে তারপর ইলেকশন হলে, তারপরে সংবিধান সংস্কার কমিশন পরিষদ বলে, তারপরে সংবিধান ন্যাচারাল অ্যাসেম্বলি মানে জেনারেল অ্যাসেম্বলি যাবে। ওইটা হলো মানে মানে পাথ টুয়ার্ডস মানে এই যে অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থান, জনমানুষের আকাঙ্ক্ষা। কারণ সংবিধানের সমস্ত শক্তির উৎস যেভাবে রাখা হয়েছে জনগণ, জনগণ সেই বিপ্লবে, সেই বিপ্লবটাকে যদি ওরা এখন আইনি সুরক্ষা না দেয়, গণভোটের কিন্তু কারোর কিন্তু দ্বিমত নেই, কিন্তু কথাটা কখন হবে? আমার মনে হয় গণভোট আগে হতে হবে, এবং গণভোট পাস হবে, এবং এইটার ভিত্তিতেই ইলেকশন হবে। যদি বিএনপি এই বাস্তবতা না বুঝে, তাহলে ইলেকশন পিছিয়ে যেতে পারবে, দেশে আরো গন্ডগোল হবে। এবং সেটা মোহাম্মদ ইউনূস নিজেও বলেছে যে সামনে অনেক শঙ্কা করছি, কারণ সেই সংখ্যাটাই বলছেন। কারণ বেসিক্যালি
বিদেশি পাওয়ার গুলো কিভাবে কাজ করবে, আমাদের রাজনৈতিক দলের মাধ্যমে কাজ করবে। কিন্তু আমার কাছে একটা জিনিস অবাক লাগছে যে বিএনপির এই ম্যাচুরিটিতে কেন আসে না। বিএনপি তো নিজেও জানে, বিএনপির মধ্যে তো অনেক লোক আছে, এবং আমি ধরেও নিচ্ছি যে ইলেকশন যদি নর্মাল ভালোভাবে হয় বিএনপি জিতে আসবে, হয়তো সুপার মেজরিটি পাবে না, মেজরিটি পাবে। তো বিএনপির এই ম্যাচুরিটি দেখা উচিত, দেখানো উচিত, কারণ এটা ইতিহাসের অংশ হয়ে থাকবে। জনরলের যেটা বললেন যে মামদানির জোরান মামদানি যদি ইলেকশন ইতিহাসের অংশ হয়ে থাকতে চান, এইটাও বিএনপি কিন্তু ভুল করছে যদি ওরা এইভাবে জিনিসটা না আগায় নিয়ে যায়, তাহলে এভরিথিং উইল বি হচপচ হয়ে যাবে। আহ জনাবদিন, আপনার কাছে জানতে চাই, বিএনপি যদি মনে করে যে না, তারা না ভোটই দেবে, কারণ তাদের এর মধ্যে ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি সহ অনেকের ফেসবুকে এই ক্যাম্পেইনটি চালানো হচ্ছে না ভোট, বিএনপি শীর্ষ পর্যায় থেকে এখন স্পষ্ট করে মুখ খোলা হচ্ছে না, কিন্তু তারা বলছে কোনোভাবেই ফেব্রুয়ারি নির্বাচনের আগে গণভোট দেওয়া সম্ভব হবে না। কিন্তু আসিফ নজরুল বলছেন যে প্রধান উপদেষ্টা শিগগিরই দ্রুত জানিয়ে দেবেন গণভোটটি কবে হতে যাচ্ছে। যদি আগে গণভোটের ডেট পড়ে এবং বিএনপি না বলে থাকেন, বিএনপি যেটি প্রফেসর কবির হাসানা বলছিলেন যে তারাই তো মেজরিটি এখন পর্যন্ত, মানে দৃশ্যত মনে হয়, তারা যদি না ভোট দেয় এবং তাদের সঙ্গে যদি এমন অনেক গোষ্ঠী তো বাংলাদেশে আছে যারা এই জুলাই সনদটাকেই মানে না, জুলাই সনদটাকেই বাস্তবায়ন করতে চায় না, তাদের কর্মীরাও যদি যোগ দেয়, তখন তো না ভোটই জয়যুক্ত হয়ে যাবে। আর না ভোট যদি জয়যুক্ত হয়, তাহলে এই জুলাই সনদের মানে কি, এই 5ই আগস্টের মানে কি, কিংবা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা ঘোলাটে যারা করতে চাইছেন, তারা কি এই গণভোটটাকেই সেই সুযোগের একটা বড়, মানে সুযোগ তৈরি করার সময় হিসেবে নেবেন কিনা? দেখুন, গত 54 বছর বাংলাদেশের যে ইতিহাস, বঞ্চনার ইতিহাস, আমরা যদিও আক্ষরিক অর্থে স্বাধীন হয়েছি, স্বাধীনতার যে সুফল পুরোপুরি ভাবে পাওয়ার কথা, বিশেষ করে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সেটা কিন্তু হয়নি। এবং আমাদের যে ভারতের কাছে যে দাসত্ববোধ, সেটা কিন্তু রয়ে গেছিল। তো তার পরিপ্রেক্ষিতে গত 5ই আগস্ট যে সরকার প্রতিষ্ঠিত হলো, অত্যন্ত আশা ভরসার জন্য একটা স্থান হিসাবে মানুষ কিন্তু সেটাকে গণ্য করে। এবং তার ভিত্তিটা হচ্ছে জুলাইয়ের আন্দোলন। জুলাইকে যদি অস্বীকার করা হয়, তাহলে যেহেতু গণ বিপ্লব হয়েছে, কোন সাংবিধানিক সরকার সেদিন গঠন করার সুযোগ হয়নি বা সুযোগ করেনি, যদি এবং অন্যদিকে গেলে বিপ্লবী সরকারও কিন্তু গঠিত হয়নি। তো এই যে একটা শ্যাডো গভর্নমেন্ট আমরা বলি যে তত্ত্বাবধায়ক নামে যে সরকারটা গঠন করা হয়েছে, এর সাংবিধানিক শক্তি অত্যন্ত দুর্বল। এটা হলো জনগণের ম্যান্ডেট নিতে হবে, এবং জনগণের ম্যান্ডেট নিতে হলে গণভোট ছাড়া তার কোনো উপায় এই মুহূর্তে নাই। যেহেতু কোনো কনস্টিটিউশনের আন্ডারে বর্তমান গভর্নমেন্ট পরিচালিত হচ্ছে না, আজকে যদি সংসদ নির্বাচন আগে হয় আর তারা যদি জুলাই সনদকে অস্বীকার করে, যেটার অলরেডি সিমটম আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই যে গভর্নমেন্টের যে কাজগুলো এই পর্যন্ত হয়েছে, এর কোনো আইনি ভিত্তি থাকবে না। এবং এই যে গভর্নমেন্ট যেটা আছে, এটা ইউনূস সরকার এবং ওনার যে উপদেষ্টারা আছে, জুলাই বিপ্লবের সাথে যারা জড়িত, সবাইকে যদি বিচারের আওতা আনা হয়, আমার মনে হয় সেই বিষয়টি একটা খোলা থেকে যায়। সুতরাং এই চান্সটা না নিয়ে আমাদের রাজনৈতিক পরিপক্কতা দরকার। পারস্পরিক মানে দলীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে যদি বিএনপি এই জিনিসটা বুঝে গণভোটটা আগে করা হয়, এবং পরবর্তী যদিও আজকে ফখরুল সাহেবের যে স্টেটমেন্টটা দেখলাম, মানা হবে না, সেখানে উনি বলার চেষ্টা করছেন যে অর্থনৈতিকভাবে দুইটা ইলেকশন করা সম্ভব না। কিন্তু এটা একটা রাজনৈতিক এটাই কি বলবো, ব্ল্যাক স্ল্যাশ ছাড়া আর কিছু না। জি, অর্থনৈতিক শিক্ষক এর মধ্যে বলতে চান, আমরা শুনতে চাই আপনারটা। না দেখুন, আসলে জয়নুল আবেদিন ভালো বলছে, তার আগে আপনি সুন্দর করে বলেছেন তাহলে এগুলোর অর্থ কি। কিন্তু একটা ব্যাপার কনফিউজিং, তারা যে না বলতেছে, মানে না বলতেছে কোনটা, মানে ওই গণভোট দিয়ে তো বিএনপি তার এগেইনস্ট, কখন হবে সময়টা নেই। তারা এখন যে স্লোগানটা ক্যাম্পেইনটা করছে যে গণভোটটা এই ইলেকশনের সাথে হয়, প্রথম হচ্ছে তাহলে প্রতারণা ইত্যাদি, আজকে যে ফকল এটা আমি দেখিনি, মানে এখন তাদের বল পাল্টানো শুরু করে। কিন্তু আমার এই প্রেডিকশন কি জানেন, মোহাম্মদ ইউনূস আন্ডারস্ট্যান্ড দিস, এটা অর্থনীতির ব্যাপার না, অর্থনীতি মনে করে হ্যাঁ যে সবকিছু কিন্তু ঠিক আছে, এবং গণভোট করতে কিন্তু যে খরচ হবে, এই খরচটা তো আমরা আমাদের জাতির স্বার্থে করা দরকার, তাই না? তাহলে আমাদের যে ইলেকশন হবে, আমাদের গভর্নমেন্ট হবে, একটা মানে আইনি সুরক্ষা পাবে। কিন্তু এই ইয়াটা যেটা করছে, আমি একটা প্রেডিকশন করলাম, দেখবেন যে মোহাম্মদ ইউনূস আন্ডারস্ট্যান্ড দিস, মোহাম্মদ ইউনূস গণভোট আগে দিবে,
এবং যদি গণভোট আগে দিলে তো যেইগুলো বলতেছে না ভোট ওরা প্লে করবেন, তারাই আপনি যে কথাটা জোর আপনি নিজে বললেন, তাদের নিজের এগেইনস্টেই যাবে, যারা যেটা সাইন করলো তার এগেইনস্টে যাবে। কিন্তু গণভোট হলে তখন লোকজন জানতে পারবে যে কি ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে এবং জুলাইয়ের স্পিরিটটা কি। তখন এটা ক্যাম্পেইন লোকজন তাদের নিয়ে লোকজনের কাছে যাবে, তারপরে সংবিধান সভা হবে, সেটার মধ্যে এটাকে রেটিফাই করতে হবে সংবিধান অংশ হিসেবে, তারপরে জেনারেল পার্লামেন্ট হবে। এইটা ইটস এ ভেরি সিম্পল তারা রাজনীতি প্লে করতেছে। এই মানে যে কথাটা জনরবা বললেন, এই যে গণভোট নিয়ে ওরা একটা ডিটেল করতে যাচ্ছে সমস্যা অর্জন, আপনি যেটা বললেন এটা যদি না হয়, আমরা গেলাম সংসদে গেলে যদি আমি অস্বীকার করি, তাহলে আমাদের কি হবে। আর সবচেয়ে বড় কথা হলো আপনি প্রত্যেকটা হ্যাং করতে পারবেন, জানেন আপনি কিন্তু এখন যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের কিন্তু আইনি ভিত্তি নাই, ভেরি দুর্বল। যারা বলে এখন তাদেরও সুরক্ষা দরকার, যারা আন্দোলন করেছে। শেখ হাসিনা তো এবার মানে তার এই ইন্টারভিউতে বলেছে যে আমি যা করেছি এটা সংবিধান অনুযায়ী করেছি। 400 লোক মারা গেছে, সে দুঃখ প্রকাশ করেনি, কারণ এটা আমার ছিল 1400 সাংবিধানিক দায়িত্ব। হুম। তার মানে সবকিছু কিন্তু বিফলে যাবে, এত রক্ত দেওয়া, এত কিছু করা, এত বঞ্চনার বিরুদ্ধে স্বাধীনতার প্রকৃত স্বাদ ফিরে পাওয়া, এগুলো সবই একেবারে গোল্লায় যাবে। আমার মনে হয় এটা হওয়া দরকার। এবং বিএনপির দেশের স্বার্থে, আমি জিয়াউর রহমানের দল, জিয়াউর রহমানকে আমি ভালোবাসি, দেশের স্বার্থে বিএনপির এই যে ঐক্যমত, যে অর্ডারলি যেভাবে প্রসেসটা আছে সেটা ফলো করা দরকার। গণভোট, সংবিধান সভা, তারপরে পার্লামেন্ট, এগুলো এইভাবে এগুলে দেশে গণতান্ত্রিক একটা ভিত্তি প্রস্তুত হবে, এবং সেই জিনিসটা আমার বিশ্বাস মহোদয় সেই পথে এগুচ্ছেন। এবং আরেকটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো যে 1400 মানুষ প্রাণ হারিয়েছে, তাদের ভাই, তাদের বাবা, তাদের মা কেউ কিন্তু উপদেষ্টা হননি। তারা কিন্তু কেউ বিএনপির স্থায়ী কমিটির সদস্য হননি, জামাতের মজলিসে শুরা সদস্য হননি, এনসিপির কোনো কেন্দ্রীয় চরিত্রে তারা নেই। তারা কিন্তু বসে বসে দেখছেন, যাদের রক্তের উপর দিয়ে এই জুলাইটা এসেছে, তারা কিন্তু বসে বসে দেখছেন যে রাজনীতিবিদরা তোমরা করো, আমরা দেখছি, তোমরা যদি করতে না পারো আবার কিন্তু আমরা মাঠে নামতে পারবো। তারা কিন্তু মাঠে নামা ভুলে যাচ্ছে না। এটা কিন্তু রাজনীতিবিদরা যদি না বুঝেন, তাহলে এই ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে আসলে কোনো সুফল আসবে না, বরং আরেকটা অভ্যুত্থান, আরেকটা এই ধরনের রক্তগঙ্গার জন্য বাংলাদেশ হয়তো প্রস্তুত থাকতে হবে। যাই হোক, আমি একটু জনাবদিন আপনার কাছে আরেকটু জানি, সেটা হলো যে 3টি আন্তর্জাতিক মিডিয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বেশ কিছু রাজনৈতিক বক্তব্য সেখানে রেখেছেন, এবং পরবর্তীতে আমরা দেখলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করছেন সামনে নির্বাচনে বহিঃশক্তি, আভ্যন্তরীণ শক্তি অনেকেই নানা ধরনের বাধা তৈরি করতে পারে। সবকিছু ঘুরে ফিরে তো সেই ফেব্রুয়ারি নির্বাচনটা হবে কিনা সেই প্রশ্নে চলে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় এই পরিস্থিতিগুলো, গণভোট নিয়ে পরিস্থিতি, অন্যান্য শেখ হাসিনার সাক্ষাৎকার, সবকিছু মিলে ফেব্রুয়ারি নির্বাচন হবে? আসলে আমরা দুইটা আলোচনার ঠিক মাঝখানে আছি, যেটা একটা আরেকটার সাথে কানেক্টেড। তো ডক্টর ইউনূস ঠিকই বলছেন যে ভিতরে এবং বাহিরে যে ষড়যন্ত্র হচ্ছে, এবং আমার কাছে যেটি মনে হচ্ছে যে মানে পলাতক প্রধানমন্ত্রী, যিনি তিনটা গণমাধ্যমকে, ইন্টারন্যাশনাল গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন এবং রাজনৈতিক বক্তব্য রাখলেন, এটা ইঙ্গিত দিচ্ছে যে, এবং এর পিছনে আমরা যে রাজনৈতিক দলগুলোর যে বিভাজন ইতিমধ্যে লক্ষ্য করছি, আপনারা দেখেন সেখানে বিএনপি আওয়ামী লীগের কথা অনেকটা এক হয়ে যাচ্ছে। অন্যদিকে গণভোটের প্রশ্নে জামাতের সাথে এনসিপির কথা এক হয়ে যাচ্ছে। এখানে খুবই লক্ষণীয় বিষয়, এনসিপি কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করেনি, সেই অনুষ্ঠানও ছিল না। জামাত আবার স্বাক্ষর করেছে। কিন্তু আজকে জামাতের যে সেক্রেটারি জেনারেল ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উনি আবার বলছেন যে শুক্রবারের মধ্যে যাতে গণভোটের ডেট ঘোষণা করা হয়। অর্থাৎ এই যে রাজনৈতিক উত্তাপ বেড়ে যাচ্ছে, এর মাধ্যমে আমাদের যে জেনারেল ইলেকশন আমরা আশা করতেছি, বা ডক্টর ইউনূস যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন করার যে মানে তারিখগুলো ঘোষণা করতেছেন বা করার প্রয়াস করছেন, ইলেকশন কিন্তু ফেব্রুয়ারিতে হবে না। ওকে ওকে, আমরা বিস্তারিত না যাই। প্রফেসর ডক্টর কবির হাসান, আপনার বিশ্লেষণটা একটু শুনবো যে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে কিনা। এটি একদম $1 মিলিয়ন কোশ্চেন হয়ে দাঁড়াচ্ছে। কেউই গণক নয়, কিন্তু বিশ্লেষণ করে আপনার কাছে কি মনে হচ্ছে? আমার মনে হয় নভেম্বরের মধ্যে যদি গণভোট হয় তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, নভেম্বরে যদি গণভোট না হয় তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, এটা মোস্ট লাইকলি এপ্রিল মাসে হবে। একেবারেই
যদি কিন্তু দিয়ে দুটো বিশ্লেষণ, কিন্তু এটি আসলে বাস্তবতা হতে পারে। কারণ হলো যে এই গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো যে মুখোমুখি হবে সেটির সুযোগ তৃতীয় পক্ষ নেবে এবং তৃতীয় পক্ষ নেয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন কখন লাগবে, এবং এসে অর্থাৎ আগুন লাগলে আলু পোড়াটা এসে খেয়ে নেবেন তারা, সেই অপেক্ষায় তারা আছেন। এখন দেখা যাক আসলে বাংলাদেশের মানুষ কতটা বুঝতে পারেন, অন্তর্বর্তীকালীন সরকার কতটা বুঝতে পারেন, সক্রিয় রাজনৈতিক দল যারা আছেন তারা কতটা সেটা বুঝতে পারেন, নাকি একেবারে ক্ষমতার মোহে অন্ধ হয়ে থেকে তারা আবারও একটা অস্থিরতার দিকে যাবেন। আমরা সেটা হয়তো বিশ্লেষণ করার সুযোগ পাবো। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, প্রফেসর ডক্টর কবির হাসান এবং জয়নাল আবদিন, আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য। একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।